কোনো কিছু তৈরির প্রক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষণ যদি আমরা ভানি সেটা পাই কি সহ আলো, আর সংশ্লেষণ শব্দের অর্থ তৈরি, অর্থাৎ আলোর সাহায্যে কোনো কিছু তৈরি করাকে আমরা বলি সালোক সংশ্লেষণ। আর ইংরেজিতে যদি দেয় তাহলে কি ফটোসিনথেসিস। এখানে ফটোন শব্দটা আসছে হচ্ছে ফোটন থেকে। ফোটন শব্দের অর্থ কি আলোর কণা, সিনথেসিস মানে তৈরি করা। এখন ফটোসিনথেসিস মানে তাহলে আমরা বুঝে গেলাম যে আলোর সাহায্যে কোনো কিছু তৈরি করা। এরপর আমরা দেখব হচ্ছে মেইনলি আমরা একটা উদ্ভিদ আঁকি, উদ্ভিদের গাছ আঁকি। আগে একটা উদ্ভিদ একদম বেসিক থেকে, এটা উদ্ভিদের একটা গাছ, এটা হচ্ছে মাটির নিচে, এখানে অনেকগুলো মাটি আছে, মাটিতে পানি টানি আছে। তো আমি ধরলাম এখানে হচ্ছে কি পানি আছে H2O। তো উদ্ভিদের মূলদ্রমের সাহায্যে উদ্ভিদ কি করে পানিগুলো শোষণ করে কোথায় নিয়ে যায়, এখানে ধরো একটা পাতা আছে, পাতায় নিয়ে যায়। আমি একটা পাতাকে ধরো এখান থেকে একটা পাতা নিলাম, পাতায় হচ্ছে নিয়ে যাই। পাতায় হচ্ছে একটা টিস্যু থাকে, এই পাতার টিস্যুটার নাম হচ্ছে কি মেসোফিল টিস্যু। কি টিস্যু? মেসোফিল টিস্যু। তো মেসোফিল টিস্যু মানে আমরা জানি হচ্ছে যে অনেকগুলো কোষ। তাহলে টিস্যু হচ্ছে অনেকগুলো কোষের একসাথে গঠন। তো এইখান থেকে আমি একটা কোষকে আমরা আলাদা করে নিব। ধরো এটা আমাদের একটা কোষ, উদ্ভিদ কোষটা আঁকি, উদ্ভিদ কোষ দিলে ভালো হবে। এটা একটা উদ্ভিদ কোষ মনে করো। একটা উদ্ভিদ কোষের মধ্যে অনেকগুলো অঙ্গাণু থাকে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এখানে ক্লোরোপ্লাস্ট, যেটা ওইটা। তাহলে আমাদের এখানে টার্গেটই হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। তাহলে আমি বাকি অঙ্গাণুগুলো আর এখানে দেখাবো না, আমরা জাস্ট একটা ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করব। ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি দ্বিস্তরী, এটা মাথায় রাখবা। ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি দ্বিস্তরী। তাহলে ক্লোরোপ্লাস্টের ভেতরে যদি আমরা যাই তখন আমরা দেখতে পাবো হচ্ছে এরকম কিছু স্তূপ কিছু জিনিস আছে, এগুলোর সাথে একটা কানেক্টেড। এরকম স্তূপ কতগুলো জিনিস আছে। এই যে স্তূপগুলোকে আমরা কি বলি? স্তূপগুলোকে আমরা বলি হচ্ছে গ্রানাম। এগুলোকে আমরা কি বলি? গ্রানাম। এখন আমি যদি একটি স্তূপকে আলাদা করি, ধরো একটা স্তূপকে আমি এখানে আলাদা করতেছি, এই স্তূপটার নাম হচ্ছে, একটা স্তূপের নাম হচ্ছে থাইলাকয়েড। প্রত্যেকটি স্তূপের আলাদা আলাদা নাম যদি বলি আমি, এই স্তূপটার নাম হচ্ছে থাইলাকয়েড। এই থাইলাকয়েডে কি থাকে? এই থাইলাকয়েডে হচ্ছে কতগুলো রঞ্জক থাকে। কি কি রঞ্জক থাকে এখানে? এখানে হচ্ছে তোমার ক্রোমাটিন থাকে, ক্লোরোফিল থাকে, ক্রোমাটিন থাকে, তারপর হচ্ছে জ্যান্থোফিল থাকে, ক্যারাটিনয়েড থাকে। এটা ক্রোমাটিন না, সরি, এটা ক্রোমাটিন হবে না, এটা ক্যারাটিনয়েড হবে। যে ক্যারাটিনয়েড থাকে। তো এইগুলো আসলে কি কালার? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে কি আমাদের, আচ্ছা বলো তো, সবগুলো রং শোষণ করে কোন রং, মানে কোন বর্ণের কাপড় সবগুলো রং শোষণ করতে পারে? কালো। তো এই যে ক্যারোটিনয়েড, এগুলো হচ্ছে রঞ্জক পদার্থ, যেগুলো হচ্ছে সূর্যের আলোগুলো কি করতে পারে? শোষণ করতে পারে। তো এখানে শোষণ করে কি করে? শক্তিগুলো আমরা কাজে লাগাই। আপাতত আমরা আবার একটু রিভিউ দিই, সেটা হচ্ছে কি এই যে আমাদের পানিটা শোষণ করে আমরা পাতার মেসোফিল টিস্যুতে নিয়ে গেলাম, এখানে একটা প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট নিলাম, এখানে অনেকগুলো স্তূপ থাকে, স্তূপগুলোর নাম আমরা বললাম গ্রানাম। আর গ্রানামের বাইরে যে পানিগুলো থাকে এখানে, এগুলোকে আমরা কি বলি? এগুলো আমরা কি বলি? এগুলোকে আমরা বলি হচ্ছে মাতৃকা। এগুলোকে আমরা বলি মাতৃকা, আর ইংরেজিতে বলা হয় স্ট্রোমা। কি বলা হয়? স্ট্রোমা। আরেকটা শব্দ আছে স্টোমা। স্টোমাটা আলাদা জিনিস। স্টোমা এটা হচ্ছে পত্ররন্ধ্র, এটা হচ্ছে কি পত্ররন্ধ্র। তো সবাই একটু ক্লিয়ার থাকবা যে পত্ররন্ধ্র বলতে কোনটা বোঝে আর স্ট্রোমা কোনটা বোঝে। আর মাইটোকন্ড্রিয়ার মাতৃকাকে আমরা বলি ম্যাট্রিক্স, ক্লোরোপ্লাস্টের মাতৃকাকে আমরা বলি স্ট্রোমা, মাইটোকন্ড্রিয়ার মাতৃকাকে আমরা বলি ম্যাট্রিক্স। তোমাদের এই পয়েন্ট পড়াগুলো কিন্তু মানে আমি বলে দিচ্ছি কত যে গুরুত্বপূর্ণ সেটা
পরীক্ষার হলে গেলে বুঝবা যে ভাই এটা বলছিলাম আর আমি হয়তো মাথায় রাখি নাই। আমি আগেই বলে দিলাম আর কি যে মাতৃকা, তোমরা তো আমার কথা শুনতেছো আশা করে। মাতৃকা, ক্লোরোপ্লাস্টের মাতৃকাকে আমরা বলি স্ট্রোমা, আর পত্ররন্ধ্রকে আমরা বলি স্টোমা। মাথায় থাকবে জিনিসটা, স্টোমা আর স্ট্রোমা দুইটা বানান কিন্তু আলাদা। একটা হচ্ছে স্ট্রোমা আর একটা হচ্ছে স্টোমা। আচ্ছা ক্লিয়ার। স্টোমা একটা আর একটা হচ্ছে স্টোমা। আচ্ছা আমরা হচ্ছে এখন তাহলে আমরা এতগুলো থাইলাকয়েড না দিকে আমরা একটা থাইলাকয়েডকে দেখবো, একটা থাইলাকয়েড নিয়ে আমরা কাজ করবো। তাহলে তাহলে এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট, এখান থেকে একটা আমি থাইলাকয়েড নিব, এটা তো সুন্দর হবে না, আমি একটা থাইলাকয়েড আলাদা করে আঁকি। তো এটা একটা থাইলাকয়েড। থাইলাকয়েড কেন বলা হয়? থাইলা শব্দের অর্থ থলি, থাইলা শব্দের অর্থ হচ্ছে থলি, থাইলা শব্দের অর্থ হচ্ছে কি থলি। তো এই থাইলাকয়েড এটাকে আমি টি দিয়ে নামকরণ করলাম যে থাইলাকয়েড। তাহলে তোমরা বুঝতে পারতেছো আশা করি, এটা একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা একটা থাইলাকয়েড নিলাম। তো থাইলাকয়েডের মধ্যে এখানে একটা সূর্যের আলোগুলো আসবে, সূর্যের আলোটা আসবে এখানে আয়সা, এখানে শক্তিগুলো দিয়ে দিবে। তারপর বাইরে থেকে আমরা যে পানিগুলো মোলরুম থেকে আনছিলাম, এই পানিগুলো হচ্ছে এখানে ইউজ করে এখান থেকে আবার একটা জিনিস বের হয়ে যাবে, সেটা হচ্ছে কি অক্সিজেন। তো কি লাভ হবে এখান থেকে? এখানে লাভ হবে কি, আমার ম্যাট্রিক্সে কিছু জিনিস আছে, এটাকে বলে অ্যাডিপি আর একটা হচ্ছে NADP+। এগুলো আমি আর একটু বিস্তারিত বলবো। অ্যাডিপি তো তোমাদের ওই দিন পড়াইছি অ্যাডিপি। আর এই অ্যাডিপিটা কি হয় আমরা জানি, বন্ধন গঠন করতে শক্তি লাগে না দিতে হয়, নাকি শক্তি বের হয়? দিতে হয়। তাহলে এই যে সূর্য থেকে আমরা যে শক্তিটা পাইলাম, এই শক্তিটা ইউজ করে, সূর্য থেকে যে শক্তিটা পাইলাম সেই শক্তিটা ইউজ করে অ্যাডিপি হচ্ছে কিসে পরিণত হবে? অ্যাটিপিতে পরিণত হবে। এরপর সূর্যের শক্তিটা দিয়ে আমরা হচ্ছে কি করি, এটা কিন্তু একটা MCQ, এটা মাথায় ঢুকাবা। এখানে দুইটা কাজ হয়, দুইটা কাজ দুইজনে করে। সূর্যের থেকে যে শক্তি পাই সেটা দিয়ে আমরা কি বানাই? অ্যাটিপি বানাই। আর পানিকে যদি আমরা ভাঙি, এই যে পানিকে যদি আমরা ভাঙি, একটা পানি নিলাম, পানিকে যদি আমরা ভাঙি তখন হয় হচ্ছে কি হাফ অণু অক্সিজেন প্লাস দুইটা হাইড্রোজেন প্লাস আর একটা হচ্ছে দুইটা ইলেকট্রন। এই যে দুইটা হাইড্রোজেন প্লাস বাবা ছিল, এই বাবা যুক্ত হয় কার সাথে? NADP+। এর সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত করে তখন এটার নাম হয়ে যায় NADPH প্লাস হাইড্রোজেন প্লাস। এখন এটা তোমাদের বই লেখা, আমাদের বই কিভাবে লেখা? আমাদের বই লিখে NADPH2। আচ্ছা বুঝতে পারছো এতটুকু তোমরা? জি ভাইয়া। তাহলে লেখা আছে কিন্তু ওই এসটা পিটার উপরে ছোট করে লেখা আছে আর টুও দেওয়া আছে। আচ্ছা আচ্ছা গাইডে লেখা আছে তাই না? না আমাদের বইয়ে এভাবে লিখে NADPH2 আর কি, তোমাদের বইয়ে এভাবে যতটুকু আছে ততটুকু পড়বো। এখন বলো, আমি ওই দিন একটা প্রশ্ন পড়াইছিলাম কিনা জানি না, জারণের সংজ্ঞা কি, মানে জারণ বিক্রিয়াতে কি হয়? জারণ বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদান। হ্যাঁ, ইলেকট্রন আদান হয়, প্রদান কোনটা হয়? আদান প্রদানের মধ্যে কোনটা হয়? আদান। জারণ মানে হলো জারণ হয়, মানে হচ্ছে জারণ বিজারণ। আচ্ছা ভাইয়া হ্যাঁ বলো। জারণ মানে তো ছাড়ন না, তার মানে হলো ইলেকট্রন ত্যাগ করে। আচ্ছা ইলেকট্রন ত্যাগ করাকে আমরা জারণ বলি। তোমরা পুরাতন সংখ্যা কে জানো? জারণ বিজারণের একটা পুরাতন সংজ্ঞা আছে, কেউ কি জানো? আপনি বলে দেন একবার শুনি, পুরাতন কিরকম আবার? যদি অক্সিজেন যুক্ত হয় তাকে বলা হয় জারণ। কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হয় জারণ, কোনো কিছুর সাথে হাইড্রোজেন যুক্ত হওয়াকে বলা হয় বিজারণ। ঠিক আছে? তাহলে এই যে দেখো আমি NADP+, এটার সাথে যে হাইড্রোজেন যুক্ত করলাম, এখানে কি হবে? বিজারণ। তো এটার ফলে কি উৎপন্ন হবে? NADPH। এটাকে বলা হয় বিজারিত। তোমার বইয়ে খুলে দেখো, বানানটা ভুল লিখছে, প্রথমত বইয়ে লিখছে হচ্ছে বিজড়িত,
বিজারিত NADPH। এটাকে তোমাদের বই লিখছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। আর আমরা পড়ি হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইফসফেট। তোমরা তোমাদের বইয়েরটা পড়বা নিকোটিনামাইড অ্যাডিনিন, এই যে দেখো এর বানানটা বললি সেটা হচ্ছে বিজারিত নিকোটিনামাইড। দেখি বলে অ্যাডিনিন কি কে আনসার দিতে পারে আমাকে? অ্যাডিনিন কি নিউক্লিওটাইড না নিউক্লিওসাইড নাকি নাইট্রোজেন বেস? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এগুলো তো হলো নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস, তাহলে অ্যাডিনোসিন? অ্যাডেনোসিন ওই যে আমরা ওইটারে যে একটা কি যেন ফসফেট একটা যুক্ত করে তখন না, অ্যাডেনোসিন হয়েছিল না? অ্যাডিনিন হচ্ছে নাইট্রোজেন বেস আর অ্যাডিনোসিন হচ্ছে নিউক্লিওসাইড। আর হ্যাঁ, অ্যাডিনিন নিউক্লিওসাইড। যদি আমরা শুধুমাত্র নাইট্রোজেন বেসের সাথে গ্লুকোজ যুক্ত করি সেটাকে আমরা বলি নিউক্লিওসাইড। আচ্ছা বাদ দাও, এগুলো তোমাদের লাগবে না, আমি তাও এত পেঁচাই না। বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট বলা হয়, আর একটা সাথে হাইড্রোজেন উৎপন্ন হয়। এখন তোমরা এতটুকু বুঝলেই আমার জন্য ভালো যে এখানে কি উৎপন্ন হয়েছে আসলে। এখানে হচ্ছে কি এটাকে কেন বিজারিত বলছে। তাহলে এই হাইড্রোজেনগুলোর উৎস কি? এই হাইড্রোজেনগুলোর উৎস হচ্ছে এই যে পানিকে ভাঙছিলাম, আর এখানে বন্ধন করতে তো ইলেকট্রন লাগবে, তো ইলেকট্রনগুলো আমি কোত্থেকে পাবো? এই পানি থেকেই পাবো। মানে সোজা কথা, পানি থেকে ভেঙে আমরা হাইড্রোজেনও পাবো, ইলেকট্রনগুলো পাবো। আর এগুলো ইউজ করবো কোথায়? এনএডিপির সাথে যখন কোনো জিনিস তৈরি করবে। এখন তোমাদের প্রশ্ন হলো, আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করলে আশা করি এখন আনসার দিতে পারবা। NADPH+H+। তাহলে আমি একবার একটু করে আবার বলি, সেটা হচ্ছে কি সালোক সংশ্লেষণের দুইটা ধাপ আছে। আচ্ছা এটা তো বলি না, একটা হচ্ছে আলোক পর্যায়, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। দেখো আলোক পর্যায়ে আলো মাস্ট লাগবে, আলোক পর্যায়ে আলোটা মাস্ট এখানে লাগবে। কেন আলোক লাগবে? দুইটা কারণে। একটা কারণ হচ্ছে কি এই এডিপিকে এটিপিতে পরিণত করতে। তাহলে আমার সাথে সাথে বলো, আলো দুইটা কারণে লাগবে। একটা কারণ কি এডিপিকে এটিপিতে পরিণত করতে, আর দুই নাম্বার কারণ হচ্ছে এই যে পানিটা ছিল এই পানিকে ভাঙতে। পানিকে ভাঙলে কি লাভ হবে? পানিকে ভাঙলে আমি হাইড্রোজেন টাইড্রোজেন এগুলো পাবো। তাহলে এগুলো পাইলে আমি কি হবে? এগুলো পাইলে আমি NADPH পাবো। তাহলে মোট কথা দুইটার জন্য আলাদাই না? তুমি এডিপিকে যদি কেউ না বুঝলে বলবা যে ভাই বুঝি নাই। এখানে তোমাদের মুখস্থ করার জন্য আমি আসি না, আমি আসি বেসিকটা বুঝাই দিতে। তোমার যদি বেসিক বুঝে 5 নাম্বার পাও আর কোনো অসুবিধা নেই। আমার জন্য হচ্ছে কি দোয়া করবার কি তখন, ঠিক আছে? আলোক পর্যায়ে মূলত হয় কি, আমরা পানিটা সূর্যের আলোটা ইউজ করে শক্তি দিয়ে আমরা এডিপিটাকে আমরা এটিপিতে পরিণত করছি। তাহলে এটা ছিল একটা কাজ। তাহলে একটা কাজ হচ্ছে কি এডিপিকে এটিপিতে বানাইলাম। সূর্যের আলোর আরেকটা কাজ কি? পানিকে ভাঙলে কি পাবো? যা যা পাওয়ার তা পাবো। এগুলো দিয়ে আমরা কি বানাবো? এগুলো দিয়ে আমরা NADPH বানাবো। ক্লিয়ার এখন? ওকে, তাহলে তো সবাই পারার কথা যে পানি, এটাই হচ্ছে আলোক পর্যায় যেখানে আলো মাস্ট লাগবে। আর একটা পর্যায়ে আছে ওইখানে আলোটা লাগে না। এর মানে কি এটা শুধু অন্ধকারে হয়ে যায় নাকি আলো থাকলেও ঘটে? আলো থাকলেও হবে। ওটা আলো না থাকলে তো ঘটবেই না, কারণ তুমি যদি ওইটা পড়াতে যাও তখন তো আবার তোমার এগুলো দরকার পড়ে। তো এগুলো যদি তোমার লাগে, এগুলো তোমাকে আলোক পর্যায়ে বানাইতে হবে না। সোজা বাংলায় তোমারা বলি, তুমি ধরো ঘুরতে যাবা, ঠিক আছে? ঘুরতে যাওয়ার আগে তোমাকে রান্না করে যেতে হবে না? ধরো তুমি কোথাও ঘুরতে যাবা যেখানে হচ্ছে খাবার নিয়ে যাবা, তাহলে খাবারটা আগে বানিয়ে ফেলতে হবে না তোমাকে? জি ভাইয়া। ধরো তুমি কোথাও ঘুরতে যাবা ফ্যামিলি সহ, তো ফ্যামিলি সহ ঘুরতে যাবা বা মাইক্রো বা হাইস নিয়ে, তোমাকে তো আগে থেকে রান্না করে খাবার দাবার নিয়ে যেতে হবে। তো আগে থেকে যে খাবার দাবার নিয়ে যেতে হবে সেটার জন্য তোমাকে রান্না তো করতে হবে। এখন তুমি যদি ট্যুরে গিয়ে বলো যে না আমার রান্না বান্নাগুলো গুরুত্বপূর্ণ ছিল না, তাহলে কি হবে? অবশ্যই তোমার ট্যুরের পেছনে রান্না বান্নাগুলো অবশ্যই দায়ী ছিল। মানে তোমাকে আলোক পর্যায়ে অবশ্যই হইতে হবে, না হলে তুমি অন্ধকার পর্যায়ে পাবা না। এগুলো আমরা অন্ধকার পর্যায়ে ইউজ করব। আচ্ছা তাহলে এগুলো আমি
কীভাবে যে তোমরা বুঝতেছো কি না, আমি আসলে যখন আমি স্টুডেন্টের ফেস দেখি তখন বুঝি যে কোন স্টুডেন্টটা বুঝতেছে কোন স্টুডেন্টটা বুঝে না। যখন আমি এখানে অনলাইনে পড়াই তখন মনে হয় না যে কে বুঝছে কেউ, তাই বারবার মনে হয় যে তোমরা বুঝো নাই। না বুঝলে দয়া করে আমাকে বলবে যে ভাই আমি বুঝি নাই, আমাকে একটু আবার বলেন, ঠিক আছে? এখানে তোমাদের অনলাইন ক্লাস, ফেসবুক অনলাইন ক্লাস নেই, তোমাদের এখানে চ্যাট করে কমেন্ট বক্সে গিয়ে লিখতে হবে অনেক স্টুডেন্ট ক্লাস করতেছে, এরকম কিছু না। তাহলে আমাদের একটা ছিল হচ্ছে আলোক পর্যায়। আলোক পর্যায়ে মূলত আমাদের কি কাজ করছি দেখি, কেউ বলো তো। এডিপি কে এটিপি তে পরিণত করা হয়, আর আর পানিকে ভেঙে এনএডিপিএইচ এ উৎপন্ন করে। গুড, এটাই শুনতে চাইছি। তাহলে আলোক পর্যায়ে আমাদের মেইন ফোকাসটাই হচ্ছে এই কাজগুলো করা, এটিপিকে এনএডিপিতে, এটিপিকে কনভার্ট করা আর বা এটিপি বানানো আর এই জিনিসটা বানানো। এখন আমরা দুইটা শব্দ শুনবো, একটা হচ্ছে ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন। ফটো শব্দের অর্থ কি? ফোটন। ফসফোরাইলেশন শব্দের অর্থ কি? ফসফেট যুক্ত করা। এই যে আমরা এডিপি প্লাস ফসফেট, এখানে সূর্যের আলোর কাজ করতেছে, এই জন্য এই প্রক্রিয়ার নাম হচ্ছে কি? ফটোফসফোরাইলেশন। তাহলে কি ফসফোরাইলেশন কাকে বলে? যে প্রক্রিয়ায় সূর্যের আলো ব্যবহৃত হয়ে অ্যাডিপির সাথে একটি অজৈব ফসফেট যুক্ত হয়ে অ্যাটিপি তৈরি হয় তাকে আমরা কি বলি? ফটোফসফোরাইলেশন। ক্লিয়ার? ক্লোরোফিল লাগবে না, বা হ্যাঁ হ্যাঁ, ক্লোরোফিল লাগবে না। অবশ্যই অবশ্যই। তুমি যে সূর্যের আলোটাকে, তুমি কি সূর্যের আলো হাতে নিবা? সূর্যের আলো কই থাকবে? সূর্যের আলো তো অবশ্যই থাইলাকয়েডে থাকবে। এই জিনিসটা তো তোমার তোমার থাইলাকয়েডে হবে, তাহলে তো ক্লোরোফিল অবশ্যই লাগবে। আলোক নির্ভর পর্যায়ে, হ্যাঁ, আলোক নির্ভর পর্যায়টাই ঘটে তোমার থাইলাকয়েডে। দেখতেছো না আমরা কোথায় কাজটা করছি? আমরা থাইলাকয়েডে কাজটা করছি। আলোক নিরপেক্ষ পর্যায়টা হয় হচ্ছে তোমার মাতৃকাতে, এখানে। আলোক পর্যায়টা হয় এই থাইলাকয়েডে, আলোক পর্যায়টা হবে এই থাইলাকয়েডগুলোতে। কারণ সূর্যের আলোটা ক্যাচ করার পাওয়ার একমাত্র থাইলাকয়েডের আছে, আমার বডির আর অন্য কোনো অঙ্গাণুর নাই, মানে উদ্ভিদের আর কোনো অঙ্গাণুর এই পাওয়ারটা নাই, শুধু কার আছে? থাইলাকয়েডের আছে। থাইলাকয়েড কেন পারে? কারণ থাইলাকয়েডের মধ্যে কিছু রঞ্জক পদার্থ আছে যারা হচ্ছে রঙগুলো, মানে উদ্ভিদের সূর্যের রঙগুলো তারা শোষণ করতে পারে। এই কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে কালো রং সব শোষণ করতে পারে, তো এখানে কিছু রঞ্জক পদার্থ পাওয়া যায় যেগুলো হচ্ছে সূর্যের আলোটা কি করতে পারে? শোষণ করতে পারে। ক্লিয়ার? সবাই সবাই বইটা নাও, সবাই বইটা নাও, নিয়ে আমার সাথে সাথে এখান থেকে জাস্ট তোমরা আমার সাথে সাথে রিডিংটা দিয়ে ফেলো। যে আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে কি, ধরো তোমরা তো কালো না সাদা আমি তো জানি না, ধরো আমার কথা চিন্তা করে আমি হচ্ছে কালো। এখন কালো মানুষের জীবনে একটা কষ্ট থাকে কি, যে সে সাদা হইতে পারে না, সে সবসময় সাদা নিয়ে একটা ফ্যান্টাসিতে থাকে। তো এরকম একটা কালো মানুষ ছিল যে হচ্ছে এই সূর্যের আলো নিয়ে কাজ করতে করতে সালো সংশ্লেষণ আবিষ্কার করছে। সেই মানুষটা হচ্ছে আর কেউ না, সেই মানুষটা হচ্ছে ব্ল্যাকম্যান। তারা সালো সংশ্লেষণ আবিষ্কার করছে কে? সালোক সংশ্লেষণ জানি না ভাইয়া, কিন্তু ওই যে একটা চার্ট আছে না, চারটা ওইটা আবিষ্কার করছে ব্ল্যাকম্যান, এটা জানতাম। ক্রেবস চক্র? না না না, এটা ক্রেবস চক্র তো অন্য কেউ, এটা পরে, এটা ক্রেবস চক্র তো সাইকেল আমাদের নাই। তুমি যা মনে রাখবা হচ্ছে সালো সংশ্লেষণ আবিষ্কার করছে হচ্ছে কালো একটা মানুষ। ঠিক আছে? উনি কয়ভাবে ভাগ করছে? উনি ভাগ করছে দুইভাবে, একটা হচ্ছে আলোক পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আর একটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। এরপর আমরা এটাতে আসি, সেটাতে কি কি লিখছে দেখো। আলোক নির্ভর পর্যায়ের জন্য আলোক অবশ্যই মাস দরকার। এই পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় এটিপি, এনএডিপিএইচ এবং হাইড্রোজেন প্লাস উৎপন্ন হয়। আলোর ফোটন কণা থেকে রূপান্তরিত এই শক্তি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে সঞ্চিত হয় এটিপি অণুর ফসফেট গ্রুপের রাসায়নিক বন্ধন শক্তিতে। অর্থাৎ আমরা যে ইলেকট্রন বানাইছিলাম না, পানিকে ভাঙার পরে যে ইলেকট্রন সৃষ্টি হয়েছিল না, এগুলো তো কোনো না কোনো সিস্টেমের মাধ্যমে তোমাকে নিয়ে যেতে হবে। তাহলে যেই সিস্টেমের মাধ্যমে তুমি নিয়ে যাবে এটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, মানে একটা চেইনের মাধ্যমে সেটাকে নিয়ে যাব। নিয়ে গিয়ে কোথায় আমরা শক্তিটা ইউজ করব? ওই যে আমরা ডিপির এখানে একটা ফসফেট যুক্ত করার বন্ধন গঠন করার কাজে, এই বন্ধন গঠন করার কাজে ইলেকট্রনটা আমরা শক্তিটা ইউজ করব। ঠিক আছে? আশা করি বুঝে গেছো তোমরা আমার কথাটা।
দেন হচ্ছে এই বিক্রিয়ায় ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন আমরা এগুলো জানি? ক্লোরোফিলের থাইলাকয়েডে হয়। ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফোটন শোষণ করে। ওই যে বললাম সূর্য থেকে আমরা কিভাবে আলো পাই, সূর্যের আলোগুলো আসে এইভাবে। তোমরা যদি না জানো তাহলে আমি বলে দিই, আমিও জানতাম না ওই সময়। সূর্য থেকে আলোগুলো আসে এভাবে ডাইরেক্ট আসে না, লম্বালম্বি আসে না, এগুলো আসে হচ্ছে এরকম কিছু প্যাকেট 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 করে। এই প্যাকেটগুলোর নামই হচ্ছে ফোটন। বুঝতে পারছো? ওই দিন বলছিলাম এই জিনিসটা, ওই জিনিস। তাহলে সূর্য থেকে আলোটা আসে হচ্ছে প্যাকেট। তো প্যাকেট প্যাকেট শক্তিগুলো হচ্ছে কি, এইগুলোর কিছু শক্তি থাকে। এই শক্তিগুলো কে শোষণ করে? এই শক্তিগুলো হচ্ছে ক্লোরোফিল অণুগুলো শোষণ করতে পারে। এবং শোষণ করে কি হয়? অ্যাডিপির সাথে ওই যে অজৈব ফসফেটটা যুক্ত করে। এটাকে আমরা কি বলি? ফসফোরাইলেশন। আর পর সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়। আচ্ছা, আরেকটা জিনিস, তাহলে আমরা এখানে যাই। এখান থেকে আমি কিছু পয়েন্ট বলি তোমাদের, এটা তোমরা মুখস্থ করবা যে তোমার কি বাতাসে কার্বন ডাইঅক্সাইড কতটুকু থাকে? বাতাসে থাকে 0.03, পানিতে থাকে 0.3। তাহলে কোথায় সালোকসংশ্লেষণ বেশি হবে? যেখানে কার্বন ডাইঅক্সাইড বেশি। তাহলে কোথায় কার্বন ডাইঅক্সাইড বেশি? পানিতে। সেজন্য পানির উদ্ভিদে সালোকসংশ্লেষণটা কি হয়? বেশি হয়। ক্লিয়ার? তারপর এখানে দুইটা কথা আছে যে পানি জারিত হয়, কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। তোমরা সহজভাবে মনে রাখবে এভাবে, কবি পা যা। তাহলে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ, পানির জারণ। সহজভাবে এটা মনে রাখবা, কবি পাজা, অথবা শুধু কবি মনে রাখলে হয়ে যায়। কার্বন ডাইঅক্সাইডের বিজারণ, তাহলে পানির ঘটবে জারণ। ক্লিয়ার? আর তোমরা তো ভাইয়া, হ্যাঁ, আপনি বাংলা ক্লাসও নিয়েন, বাংলা ব্যাকরণ। কি জন্য? টেকনিকের জন্য। টেকনিক দেখছো কি তোমরা? এখনো মাত্র এসএসসিতে পড়ো, এইচএসসির বায়োলজিতে যাও, টেকনিকের উপর টেকনিক দেখবা এসএসসির বায়োলজিতে। খালি ফিস্টায় ছন্দ ছন্দ শিখাইতে হবে তোমাদের, মানে ছন্দ শিখবা আর কি। যেখানেই পড়ো দেখবা ঘুরে ফিরে ছন্দ 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 ছন্দ, এগুলো কিছুই না। তাহলে কি মনে রাখবা? কবি পা যা, কবি পাজা মনে রাখলে এটা সহজ। তো এখানেই আমার এখানে আবার শব্দটা আসছে জন্য, পানি কি হয়? আবার বলে এখন, আমি তো বলছি পানির জারণ, ঠিক আছে? জারণ হয়। পানির জারণ হয়, বাট পানি কি ঘটে? আমরা জানি না যে জারণ বিক্রিয়া করে সে হচ্ছে বিজারক, যে বিজারণ বিক্রিয়া দেয় সে জারক। জি ভাই। পানি জারিত হয় মানে পানির জারণ বিক্রিয়া ঘটে, বাট পানি হচ্ছে কি, এখানে লিখছে পানিটা বিয়োজিত হয়। পানিটা কি হয়? বিয়োজিত হয়। বিজারণ আর কি বিয়োজন একই কথা নাকি? বল, বিয়োজিত হওয়া আর বিজারণ হওয়া সেম কথা? না ভাইয়া। না, বিয়োজন হয় হচ্ছে তোমার যেখানে একটা রাসায়নিক পদার্থ ভেঙে দুইটা জিনিস পরিণত হয়, এটাকে বলে বিয়োজন বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া তো আলাদা একটা শব্দ। তো গোলায় না এখানে, এটা গোলায় না, পানির বিজারণ না, পানি বিয়োজিত হয় লিখছে। যে বিয়োজিত মানে হচ্ছে কি, পানি একটা রাসায়নিক পদার্থ ভেঙে অনেকগুলো পদার্থ উৎপন্ন করে, এটাকে কি বলে? পানির বিয়োজন। কিন্তু পানির কি ঘটছে দেখো তো, পানির কি ঘটছে? সে ইলেকট্রন ত্যাগ করছে না? তো ত্যাগ করলে কি বিক্রিয়া? জারণ, বিজারণ বিক্রিয়া বা জারণ বিক্রিয়া। তোমরা কেমিস্ট্রি কি ভালো করে পড়ো না? জারণ বিক্রিয়া, অনেক জারণ বিজারণ বিক্রিয়ার একটা জারণ বিজারণের মধ্যে প্যাচ লাগতে যায়, মানে বারবার বলে যে কোনটা ত্যাগ করে কোনটা গ্রহণ করে, জারণ বিজারণের মধ্যে বারবার জাগ্রত উদ্যান জারণে হচ্ছে জারক ইলেকট্রন গ্রহণ করে কিন্তু দান করে। এটা সহজ ভাষা, আমারও প্যাচ লাগে ভাই। আমি খালি একটা কোনটা হবে একদম কনফিউজ লাগে যায়। আমি বলি তোমাদের একটা চূড়া বুদ্ধি শিখাই, বুঝতে পারছো? পরীক্ষার হলে যাবা, জারণ মানে ছাড়ন, আর যে ছাড়ে সে বিজারক। ঠিক আছে? যাই পরীক্ষার হলে পরীক্ষা শুরু হওয়ার আগে লাস্ট পৃষ্ঠায় গিয়ে এই লাইনটা লিখে ফেলবা, তাহলে তুমি আর ভুল হবে না। তোমার যখনই মনে পড়বে ভুল করতেছি, তাহলে তুমি এই লাইনটা যখন দেখবা
এখানে কি জারণ হয়েছে, মানে ক্ষারণ হয়েছে, তাহলে অবশ্যই এটা জারণ বিজারণ বিক্রিয়া। আর যে ছাড়ে সে হচ্ছে কি বিজারক। এভাবে তোমরা পড়বা। আচ্ছা যাক, আমার পড়া তো বায়োলজি, আমি কেমন কেমিস্ট্রি কেন আমি পড়াবো, হ্যাঁ। আচ্ছা দেখ, পানি হচ্ছে বিয়োজিত হয়, কিন্তু এখানে ইলেকট্রন ত্যাগ করার কারণে আমরা বলতে পারি পানির কি করছে, পানির জারণ বিক্রিয়া হইতে। তোমাদের আমি আসলে কথাতে ধরে ধরে দিচ্ছি, পানি বিজারণ হয় না, পানি বিয়োজিত হয়, পানি বিয়োজিত হয়, পানি বিয়োজিত হয়। কি কি উৎপন্ন হয়? অক্সিজেন উৎপন্ন হয়, প্রোটন বা হাইড্রোজেন আয়ন ও ইলেকট্রন। এটাকে আমরা কি বলি? ফটোলাইসিস। এই যে দেখছো আমি পানিকে ভাঙছি, কোনো কিছু ভাঙাকে আমরা বলি লাইসিস, কোনো কিছুকে ভাঙা বলি লাইসিস। তো যেহেতু আলোর সাহায্যে ভাঙলাম, এটাকে আমরা বলি ফটোলাইসিস। এটাকে আমরা কি বলবো? ফটোলাইসিস। শেষ আমাদের আলোক পর্যায়ে। এখন আমরা আলোক নির্ভর পর্যায়ে যাব। এটা আরো ইজি, সরি আলোক নিরপেক্ষ পর্যায়ে। এটা একদম পানিবাদের একটা প্রশ্ন। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি আলোক পর্যায়ে আমি কি কি বানাইছি, আলোক পর্যায়ে আমরা কি কি বানাইছি? আলোক পর্যায়ে আমরা দুইটা জিনিস বানাইছি, একটা হচ্ছে ATP and DPH2। ধরে নিলাম আমি H2 লিখলাম। আচ্ছা আমরা জানি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কি গ্রহণ করে উদ্ভিদ, অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড? কিন্তু আলোক পর্যায়ে আমরা কোথাও কার্বন ডাইঅক্সাইডের নাম উল্লেখ করছি না। এখন কার্বন ডাইঅক্সাইড বাবা আসবে, সেটা কি করবে? কার্বন ডাইঅক্সাইডটা কি করবে? এই যে ATP NADPH এগুলোকে সাথে নিয়ে সে রওনা করবে একটা জায়গায়, একটা রাস্তা দিয়ে সে রওনা করবে। রওনা করে সে রাস্তাটা দিয়ে একটা সময় গিয়ে সে বানাবে হচ্ছে গ্লুকোজ। একটা সময় কি বানাবে? গ্লুকোজ। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। এখন এই রাস্তাটা সে তিনভাবে পাড়ি দিতে পারে। একটার নাম হচ্ছে C3, আরেকটার নাম হচ্ছে C4, আরেকটার নাম হচ্ছে ক্যাম। এটাকে কেন C3 বলা হয়? এটাকে C3 বলা হয় কেন? কারণ এই রাস্তায় সর্বপ্রথম যে যোগাটা উৎপন্ন হয়, মানে এই রাস্তা দিয়ে যাওয়ার সময়, C3 দিয়ে যাওয়ার সময় সর্বপ্রথম যে এটা পদার্থটা তৈরি হয় সেটা হয় 3 কার্বন বিশিষ্ট। কত কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 বলে এটা দরকার নেই, তুমি খালি লিখবা ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এখানে হয় কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন অ্যাসিড বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখন বলো তুমি এই রাস্তা দিয়ে গাড়ি খরচ কি বলে, হেঁটে হেঁটে যাও বা গাড়ি করে যাও, তোমার তো খরচ আছে। এই খরচ যাওয়ার সময় খরচ করবা কোন কারা? এদেরকে আমরা তখন খরচ করি। বুঝতে পারছো? মানে নিচেরটা তো দেখি নাই বইয়ে মনে হয়। নিচেরটা আছে এটা। আমাদের বই নাও মনে হয় কি নাই? না এটা আমি পড়ছিলাম বাট মনে পড়তেছে না। এই যে সিএমডি ট্রান্সলুসেন্ট অ্যাসিড মেটাবলিজম, এটা নিয়ে বিস্তারিত নাই, এটা নিয়ে তোমাদের বই বিস্তারিত নাই আর কি, বিস্তারিত নাই, এটা জাস্ট লেখা আছে যে তুমি যখন এই রাস্তা দিয়ে যাবা তখন গাড়ি ভাড়া দিবে কিসের সাহায্যে? গাড়ি ভাড়া দিব হচ্ছে এদেরকে। তাহলে দেখো তোমার আলোক পর্যায়ের মূলত কাজ ছিল হচ্ছে এগুলো উৎপাদন করা, আর এগুলো খরচ করে আমরা কি বানাবো? গ্লুকোজ। তাহলে শেষ যখন সালোকসংশ্লেষণ শেষ হবে তখন কি আমরা এদের আর পাবো? জি না। এগুলোকে আমরা ইউজ করে ফেলবো। এখন আমি একটু করে দেখাবো ইউজ কেমনে করি, বাট তোমাদের তো বইয়ে এসব কিছু নাই, খালি আছে হচ্ছে C3 হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এদের হচ্ছে সাধারণত সব উদ্ভিদের হয়, আর C4 গুলো হচ্ছে কি বিশেষ কিছু উদ্ভিদ হয় আর কি, এগুলোর নাম মুখস্থ করা লাগবে। মোথা, তারপর হচ্ছে কি এই যে ভুট্টা, আখ, গাছ জাতীয় উদ্ভিদ, মোথা গাছ, নটে গাছ, অ্যামারনাথাস, এগুলো সব পড়তে হবে। আর এটা সাধারণত সবগুলো অধিকাংশ উদ্ভিদে এই কয়। তোমরা এখান থেকে কি আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, এগুলো একটু করে দেখে ফেলিও। এটা আমি আর কি সাল তো আর আমি পড়াবো না, খালি তুমি মুখস্থ করবে, ঠিক আছে? এখন আমি তোমাদের একটা দেখাই, বা C3 থাকা সত্ত্বেও কেন C4 আসছে, C3 থাকা সত্ত্বেও কেন C4 আসছে, এটা একটু দেখাই আমি। C3 থাকা সত্ত্বেও কেন C4 এর আবির্ভাব ঘটলো। C3 থাকা সত্ত্বেও C4 আসতে আসলে এমন কিছু না। ধরো হচ্ছে যে তুমি এখন তোমার বাসায় হচ্ছে একটা তোমার কাছে একটা বাগান আছে যেখানে হচ্ছে অনেকগুলো আম গাছ আছে। এখন তুমি যদি একা একা আম কুড়াও তাহলে কি বেশি কুড়াইতে পারবা, নাকি তুমি যদি
কিছু মানুষ লোক নিয়োগ করে আম কুড়াও তখন বেশি কুড়াইতে কিছু পারে। লোক আসলে ভালো হয়, অনেকগুলো আম নিয়ে আচ্ছা করে। তাহলে ধরো আমার সলিউশন করার জন্য হচ্ছে তোমার প্রতিদিন 5টা করে কার্বন ডাইঅক্সাইড দরকার। কয়টা? পাঁচ। না, ধরো 50টা কার্বন ডাইঅক্সাইড দরকার। ঠিক আছে, প্রতিদিন 50টা করে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের দরকার। এখন পরিবেশ কি সবসময় 50টাকে দিবে? পরিবেশ তো কখনো বেড়ে যেতে পারে, কখনো কমে যেতে পারে। ধরো কমে গেলে এখন কি হবে? কমে গেলে সে কি আর পারবে? জি না। তাহলে আমি কি করব, আমি হচ্ছে কি ও হচ্ছে তার পাশে কিছু লোক রাখবে যাদের কাজ হচ্ছে তারা নিজেরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কাকে দিয়ে দেওয়া, একে দিয়ে দেওয়া। তাহলে দেখো ও নিবে 5টা, ধরো পরিবেশে 5 হয়ে গেল, ও নিবে 5টা, ও নিবে 5টা, ও নিবে 5টা, ও নিবে 5টা, এভাবে করে 10টা। ধর এখানে যদি 10টা কোষ থাকে, 10টা কোষ থাকে, 10টায় 5টা 5টা নিলে কয়টা হয়ে যাবে? 50টা। তাহলে দেখো পরিবেশে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আছে কত? 5। পরিবেশে কার্বন ডাইঅক্সাইড আছে 5, কিন্তু 10টা 5টা 5টা নেওয়ার ফলে 50 একে দিয়ে দিবে। এ কি করবে? এ বসে বসে এই কার্বন ডাইঅক্সাইডগুলো ইউজ করে ওর ভেতরে C3টা চালাবে। মানে C4 চক্রে অবশ্যই C3 ঘটে, C4 চক্রে C3 ঘটে, C4 চক্রে C3টা ঘটে। তাহলে কি ঘটে? হ্যাঁ, প্লাস এক্সট্রা কাজ কি করে? এক্সট্রা কাজ হচ্ছে কি আসলে ওই যে দেখো এটা যদি আমি ভাঙি 1 + 3 = 4, তাহলে 3 ঘটে। তাহলে এক কি? এক হচ্ছে কিছু এক্সট্রা কাজ। এক্সট্রা কাজ কোনটা? ওই আশেপাশে যে ছেলাপেলাগুলো যেগুলো আছে ওরা হচ্ছে নিজেরাও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কাকে দিয়ে দিবে? C3 কে। মানে এই কোষকে দিয়ে C3 চালাবে। এখন আমরা যদি একটা ছবি দেখি, দেখো এই যে দেখো এটা একটা কোষ যেখানে হচ্ছে C3 চক্রটা চলে, তার চারপাশে যে ছেলাপেলাগুলো তারা কি করে? এই কার্বন ডাইঅক্সাইডগুলো গ্রহণ করে এদিকে এসে তাকে দিয়ে দেয়, সে আবার ব্যাক করে এদিকে চলে আসে, আবার কার্বন ডাইঅক্সাইড নিয়ে এদিকে আসে, যাওয়ার সময় কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেয়, এভাবে ঘুরতে থাকে। কিন্তু এখানে কি কোথাও? C4টা কিভাবে হলো? হ্যাঁ, বুঝি নাই। বলতেছি তো বুঝলাম এই পর্যন্ত, কিন্তু C4টা কিভাবে আসলো? C4 বলা হয়, এটাকেই বলা হয় C4, মানে C3+1 মানে 4 হয় আর কি। C3 ঘটে, কিন্তু এক্সট্রা একটা কাজ করে হচ্ছে আলাদা একটা কোষ, এটাকে আমরা C4 চক্র বলি। এই 1টা চক্রটাকে প্লাস হয়। বুঝি নাই। বলতেছি C3টা আছে আর একটা এক্সট্রা 1 থাকে, ওই 1টা যা প্লাস হয়। হ্যাঁ, মানে এটা হচ্ছে এক্সট্রা, আমি তো আমার টেকনিক বুঝাইলাম, আমি বোঝানোর জন্য 1টা বুঝাইছি যে এক্সট্রা কিছু কাজ করতে হয়। এক্সট্রা কাজটা কি দেখো, এই যে যেমন এখানে একটা কোষ আছে, এদিকে একটা থাকবে, এদিকে একটা থাকবে, এদিকে একটা থাকবে, এরা সবাই মিলে ছেলাপেলাগুলো সবাই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কাকে দিয়ে দিবে? C3কে দিবে, তখন সে বসে বসে সুন্দর করে এটা চালাইতে পারবে। তো দেখো যে মেসোফিল কোষ কি করে? কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে এদিক, এই যে দেখো এখানে এটিপি একটা খরচ করে ফেলছি, NADPH খরচ করে ফেলছি, আর কি আছে আমার? এটিপি খরচ করে ফেললাম, NADPH2 খরচ করে ফেললাম, আমার কি আর NADPH ATP আছে? না। জি না। নাই। তো এগুলো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার সময় আমরা খরচ করে ফেলি। কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে এদিকে যাওয়ার সময় আবার ব্যাক দিয়ে দিব, সে এবার ঘুরে ফিরে। এগুলো তোমরা এইচএসসিতে গিয়ে পড়বা, আপাতত এতটুকু মনে রাখবা। এখন বলো কোন ক্ষেত্রে সলিউশন ভালো হবে, C3-তে না C4-এ? C4 এ। C3-তে তো ভালো হয় না, C3-তে তো কার্বন ডাইঅক্সাইড কমে গেলে সেটা আর ঘটে না। C4 মানে যেসব উদ্ভিদে শুধুমাত্র C3 ঘটে, ধরো তোমার একটা উদ্ভিদ আছে শুধুমাত্র C3 ঘটতেছে, সেখানে C4 ঘটার কোনো পসিবিলিটি নেই। পরিবেশে কার্বন ডাইঅক্সাইড কমে গেল, সেটাকে আর সলিউশন করতে পারবে? জি না। পারবে না। আর C4 কি? কার্বন ডাইঅক্সাইড কমে গেল কি হয়, আশপাশের যে ছেলাবেলা যেগুলো থাকে তারা সাহায্য করে C4টা চালাইতে পারে। তাহলে ভালো কোনটা? C4 C4। ফোর। প্রতিকূল অবস্থায় বেঁচে থাকতে সাহায্য করে কোনটা? P4 C4। গুড। তো তোমরা এখন তো পড়ছো, আমি তো পড়াইলাম, তোমরা কষ্ট করে বসে যার আছে মানে কি বলে ভেতরে ইচ্ছা আছে সে কি করবে, আমি জাস্ট তোমার কাজটা বলে দিই, তুমি খালি এখান থেকে একটা জিনিস পড়বা। সেটা কি? মাইটোকন্ড্রিয়াতে শক্তির উৎস হচ্ছে তোমার গ্লুকোজ। এটা এখন বুঝবে না। এই যে প্লাস্টিডেরটা দেখো, আজকে প্লাস্টিড পড়াইছি না? আজকে ক্লোরোপ্লাস্ট পড়াইছি না? ক্লোরোপ্লাস্টের শক্তির উৎসটা কি ছিল? সূর্যালোক। অন্য কোথা থেকে তুমি শক্তি পাইছো?
না সূর্যালোক থেকে আসছে। শুধু সূর্য বা অন্যান্য আলোর উৎস। মাইটোকন্ড্রিয়া তো আমি এখনো পড়াই নাই। তো তুমি মনে রাখবা প্লাস্টিডের শক্তির উৎস হচ্ছে শুধু সূর্যালোক, আর মাইটোকন্ড্রিয়াটা পরে আসবে, মাইটোকন্ড্রিয়াটা পরে প্লাস্টিড। এরপর তুমি এখান থেকে রিডিং দেওয়া শুরু করো, রিডিং দেওয়া শুরু করে এতটুকু পর্যন্ত পড়ো, এতটুকু পর্যন্ত পড়ো, পরে হচ্ছে এবার গাইড বইয়ে যা আছে এমসিকিউ সিকিউ, গাইড বইয়ের এমসিকিউ ক ক এগুলো মুখস্থ করে তুমি ঘুমাই যাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে আবার।